আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মা, তোমরা এখানে কেন? কোনো দরকার ছিল নাকি? ঠিক দরকার না, তোমার সাথে আমাদের কথা ছিল। কোন বিষয় নিয়ে? আগে একটু বসি, তারপর বলবো। ঠিক আছে, বসো। মা তনুশ্রী বিছানার উপর বসলো, আর আমি গিয়েও তাদের পাশে বসলাম। আচ্ছা, এখন বলো তো, কি এমন কথা বলবে যার জন্য এত সংকোচ বোধ করছো? সংকোচ বোধ কোথায় করছি? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি সংকোচ বোধ করছো, তাই মিথ্যা কথা বলে লাভ নেই। বুঝতেই যখন পেরেছিস তাহলে কথাটা বলে ফেলি। হ্যাঁ, বলো। আসলে হয়েছে কি, কি হয়েছে? না মানে তুই বিষয়টা কিভাবে নিবি সেটাই ভেবে কেমন কেমন লাগছে। এত ভাবতে হবে না, যা বলার মুখ খুলে বলে দাও তো। আসলে উফ মা, তুমি কি শুরু করে দিলে বলো তো? আসার পর থেকে সেই আসলে আসলে করেই যাচ্ছ, মূল কথাটাই তো বলছো না। কি করব, ভয় করছে যে। থাক, তোমাকে বলতে হবে না, তুমি তোমার ভয় নিয়ে থাকো। তনুশ্রী, তুই বলতো মা কি বলতে এসেছে? মা তোমার বিয়ে ঠিক করেছে, সেইটাই বলতে এসেছে। কার সাথে? কার আবার? আরোহী বৌদির সাথে। অসম্ভব, ওকে আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। সাগর শোন, মা, তুমি আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই না দেখে করে ফেলবো বিয়ে, কিন্তু আমি আরোহীকে জীবনেও বিয়ে করতে পারবো না। কেন? মেয়েটা এত লক্ষ্মী, তবু তুই ওকে বিয়ে করতে চাস না কেন? মা, তুমি ভালো করে জানো কেন আমি ওকে বিয়ে করতে চাই না। মানুষ মাত্রই তো ভুল, তাই না? মেয়েটাও না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছে, তার শাস্তি তো ও পেয়েছেই। আমি তোকে শাস্তি পেতে বলিনি, না আমি ওকে শাস্তি দিয়েছি। তুই শাস্তি না দিলেও এতদিন তোকে ছেড়ে থেকে মেয়েটা অনেক শাস্তি পেয়েছে। শুধু কিন্তু তাই নয় ভাইয়া, বৌদি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসে কিনা তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি এত কিছু জানি না, তুই আরোহী মেয়েটাকে বিয়ে করবি, আমি এইটাই জানি। পারবো না। আর কারোর জন্য না হোক, অন্তত তোর মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওকে বিয়ে কর। ওর তো একটা বাবার পরিচয় চাই। ওকে আমি এমনিতেই বাবার পরিচয় দেবো, তবুও আমি ওকে বিয়ে করবো না। এইভাবে হয় না, সমাজ আইন বলে দেশে একটা কথা আছে। আমি এত কিছু জানি না, তুমি ওকে বিয়ে করছো আর এইটাই ফাইনাল। তোমাকে ভাবার জন্য আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। না হলে আমি যখন যেই দিন বলবো তোমাকে সেই দিনই আরোহীকে বিয়ে করতে হবে। মা, তনুশ্রী, চল এখান থেকে, ওর সাথে আর কথা বলে লাভ নেই। ভাইয়া, সে যাই বলিস না কেন, বৌদি কিন্তু অনেক ভালো আর সুন্দরও, তার সাথে তোকে অনেক ভালোও বাসে। দাঁড়া, তোকে ভালোবাসা বের করছি। আমি তনুশ্রীকে মারার জন্য ওর পিছনে ছুটলাম, তনুশ্রী দৌড়ে পালিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বিছানার ওপর বসে মার কথাগুলো ভাবতে লাগলাম। রাতে খাবার সময় হলে নিধি আর তনুশ্রী খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, আর আমিও ওদের খাইয়ে দিলাম। রাতে আরোহী যখন জুনিয়র আরোহীকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন আমি ওকে বললাম, মাকে বিয়ের কথা বলতে তুই বলেছিস তাই না? কি হলো, কথা বলছিস না কেন? আমি না, আমার আর তোমার এই বাড়ির মা বাবা বলেছে। তাদের পিছনে তো তুই ছিলি, আমি কি বুঝি না? এত কিছুর পরেও তুই যদি ভাবিস আমি তোকে বিয়ে করে আপন করে নেব, তাহলে তুই ভুল ভাবছিস। আমি তোকে কোনোদিনও বিয়ে করব না, কথাটা সেটা মাথায় রাখিস। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আরোহী চোখ টলমল নিয়ে আমার দিকে তাকালো। তুই বিশ্বাস করার মতো যোগ্যতায় রাখিস না, এখন এখান থেকে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে যা এখান থেকে। আরোহী আমার ঝাড়ি শুনে কান্না করতে করতে চলে গেল, আর আমি মেয়েকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে রাতের মতো আজকে রাতে আরোহী কোথায় ঘুমাবে তা আমি জানি না। একটা কথা বলে রাখি, আমি দরজা চাপিয়ে ঘুমাই, বাকি সবার মতো ছিটকানি লাগিয়ে ঘুমানোর অভ্যেস আমার নেই। কারণ সকাল হলে মা বা তনুশ্রী আমাকে ডেকে অফিসে যাওয়ার জন্য ঘুম ভাঙিয়ে দিত, তাই আজকেও যথারীতি দরজা চাপিয়ে ঘুমিয়ে রেখেছি। এদিকে আমি দরজা চাপিয়ে আসার কিছুক্ষণ পরেই আরোহী আমার দরজাটা একটু ফাঁক করে সেখানে বসে বসে আমাকে দেখে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, এতগুলো বছর তোমাকে পাইনি, সেই কষ্টে তোমার জন্য কান্না করেছি, আর আজকে তুমি কাছে তবু অনেক দূরে রয়েছো। না পারছি তোমাকে জড়িয়ে ধরে মনের কষ্টগুলো বলতে, আর না পারছি তোমাকে ভালো মতো ভালোবাসতে। জানি আমি এইসব আমার পাপের ফল, কিন্তু আমি কি এত বড় পাপ করেছি
যে আমাকে এতগুলো বছর কষ্ট পাওয়ার পরেও তা শেষ হয়নি? এতগুলো বছর তুমি আমার সামনে ছিলে না, তাই তোমার শূন্যতা, মানুষের কটূক্তি কথা সব কিছু সহ্য করেছি। ওইসব সহ্য করতে পারলেও তোমার উপর অবিশ্বাস, আমাকে অবহেলা করা আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে। দয়া করে আমাকে আর কষ্ট দিও না। আমি আর এত কষ্ট, এত অবহেলা নিতে পারছি না। জানি তবুও বিশ্বাস করবে না, তবুও বলছি তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। আর এতগুলো বছর তোমার অপেক্ষায় থেকে সেই ভালোবাসা কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাই বলছি, যদি তোমার মন না ভরে তাহলে আমাকে শাস্তি দাও, চাইলে আমাকে মেরে ফেলো। আমি হাসি মুখে মৃত্যুবরণ করব, তবুও দয়া করে আমাকে আর কষ্ট দিও না। আরোহী এইসব বলে দরজার পাশে কান্না করছে বসে বসে। এদিকে আরোহীর কান্নার শব্দে আমার ঘুমটা অনেক আগেই ভেঙে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম আরোহী দরজার সামনে বসে কান্না করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তার অপরাধে ওকে গিয়ে মারবো। কিন্তু যখন আরোহীর কথা শুনলাম তখন কেন জানি নিজের মনটা কোনো এক অজানা কারণে ছটফট করতে লাগলো। তাই আর বিছানা থেকে উঠে আরোহীকে মারতে গেলাম না, বিছানাতেই শুয়ে রইলাম। এদিকে আমি ছাড়াও আরোহীর কথা আরেকজন শুনেছিল, যে আরোহীর কথাগুলো শুনে আরোহীর মাথায় হাত রাখে। আরোহী কারো হাতে স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখে কিছুটা ভয় ও অবাক হয়ে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। এইদিকে আরোহী মাথা উঁচু করে দেখে আমার মা ওর মাথায় হাত দিয়ে রয়েছে। মাকে দেখে আরোহী দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, মা, আপনি এখানে? কিছু লাগবে? আমি তো জল নিতে এসেছিলাম, কিন্তু তুই এখানে বসে কি করছিস? আপনি আমাকে বোতলটা দিন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। জল আমি নিয়ে এসেছি, তোর আনতে হবে না। ও আচ্ছা। বললি না তুই এখানে বসে কি করছিলি? কিছু না। সবাই ঘরে ঘুমিয়ে রয়েছে আর তুই এখানে একা একা বসে রয়েছিস কেন? এমনি। বুঝেছি, সাগর তোকে ঘরে শুতে দেয়নি তাই তো? না না মা, আপনি ওকে ভুল বুঝছেন। ও আমাকে শুতে দেবে না কেন? থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি সাগরকে গত 7 বছর ধরে চিনি, তাই ভালো করেই জানি ও কেমন। একটা সত্য কথা বলবি? হ্যাঁ বলুন, কি কথা? গতকালকে রাতে তো সাগর এখানে থেকেছে, তুই কোথায় ছিলি? কি হলো বল? ছিলাম এই দিকে সেই দিকেই। বুঝেছি। মা আরোহীর কথা শুনে বুঝে গিয়েছে আরোহী গতকাল রাতেও এখানে বসেই ঘুমিয়ে পড়েছিল। তাই মা আরোহীকে কিছু না বলে সরাসরি দরজা ঠেলে ঘরে এসে আমার কান ধরে টানতে থাকে। কানে ব্যথা পেয়ে আমি মৃদু চিৎকার করতে লাগলাম। মা মা প্লিজ কান ছেড়ে দাও, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা প্লিজ। ব্যথা দেওয়ার জন্যই তো কান ধরে টানছি, তো ব্যথা পাবি না? আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এইভাবে ব্যথা দিচ্ছ? একটা মেয়েকে 2 দিন ধরে ঘরের বাইরে রাখিস, লজ্জা করে না? আমি আবার কাকে ঘরের বাইরে রাখলাম? কেন? ওকে? যার যেখানে জায়গা আমি তাকে সেখানেই রেখেছি। তাই নাকি? দাঁড়া দেখাচ্ছি। মা আরো জোরে আমার কান টানতে লাগলো। মা মা খুব ব্যথা লাগছে তো, এইবারের মতো প্লিজ কানটা ছেড়ে দাও। না, ছাড়বো না, লাগুক, আরো বেশি ব্যথা লাগুক। মামা, ও অনেক ব্যথা পাচ্ছে, প্লিজ ওর কানটা ছেড়ে দিন। আমার জন্য দয়া করে ছেড়ে দিন, ওকে আর ব্যথা দিয়েন না। মেয়েটা তোকে বললো তাই ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে যদি তুই ওকে ঘরের বাইরে বের করে দিস তাহলে আমি তোকে আর বাড়ির ভেতরে ঢুকতে দেব না, কথাটা মনে রাখিস। মা আমাকে শাসিয়ে চলে যেতে লাগলো। আমি ওকে ঘরের বাইরে বের না করে দিলেও কোথায় থাকবে আর কোথায় বা ঘুমাবে? এই ঘরে থাকবে আর এই বিছানায় ঘুমাবে। তাহলে আমি কোথায় ঘুমাবো? বিছানা তো কম বড় না, বিছানার একপাশে ঘুমিয়ে পড়বি। মা তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ও কি আমার বউ নাকি যে এক ঘরে এক বিছানায় ওর সাথে আমি ঘুমাবো? বউ না, কিন্তু 2 দিন পরে বউ হবে। শুধু তাই নয়, তোদের একটা বাচ্চাও আছে। তাছাড়া বাড়িতে আর কোনো ঘর খালি নেই যে সেই ঘরে থাকবে, তাইও তোর সাথে এখানেই থাকবে। কেন, রান্নাঘর আছে না? সেখানে কি ঘুমায়? রান্নাঘরে কোথায় ঘুমাবে? মেঝেতে? তোর যদি ইচ্ছে হয় তুই গিয়ে রান্নাঘরে মেঝেতে ঘুমা, কিন্তু ও এই ঘরে আর এই বিছানাতেই থাকবে। মা এত করুণ সুরে ডেকে কোনো লাভ নেই, আমি যা বলেছি তাই করতে হবে। আর হ্যাঁ,
আমি চলে যাওয়ার পর যদি শুনি তুই মেয়েটার সাথে ঝগড়া করেছিস, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। কথাটা শেষ করে মা চলে গেল। এদিকে আমি অসহায়ের মতো কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপর আরোহীকে বললাম, কি এবার খুশি তো? আমার সাথে এক ঘরে থাকতে পেরে অনেক খুশি, তাই না? সাগর, তুমি আমাকে ভুল ভাবছো। আমি মাকে বলিনি আমাকে তোমার ঘরে নিয়ে আসতে। থাক থাক, আর ভাব করতে হবে না। তুই কি চাস আর কি চাস না সেটা আমার চেয়ে ভালো আর কেউ বোঝে না। যা এখন শান্তিতে বিছানায় গিয়ে ঘুমা যা। তুমি কোথায় ঘুমাবে? আমি কোথায় ঘুমাই না ঘুমাই তাকে তোকে দেখতে হবে না। তুই বিছানায় গিয়ে ঘুমাতো, সর। তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়বো। আমার সমস্যা হবে না। আপনারা ভাব করে নিচে ঘুমাতে হবে না। এখন নিচে ঘুমিয়ে কালকে সকালে মাকে গিয়ে আবার বলবেন, তখন আমাকে আবারও মা খেতে হবে। বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। একবার আপনাকে বিশ্বাস করেছিলাম, তার ফল হাতে নাতেই পেয়েছি। তাই আপনাকে আর বিশ্বাস করার সাহস আমার নেই। কথাটা শুনে আরোহী ছল ছল চোখে আমার দিকে তাকালো। আরোহীর এইভাবে তাকানো দেখে নিজেকে নিজেই বকলাম। কেন যে না বুঝে কি না কি বলে ফেললাম। সবকিছুই স্বাভাবিক করার জন্য তাড়াতাড়ি বললাম, না না, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন, যান, আমি সোফায় ঘুমাচ্ছি। তাড়াতাড়ি বলে আমি লাইটটা বন্ধ করে সোফায় শুয়ে পড়লাম। আর আরোহী বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এত তাড়াতাড়ি করার কারণে আরোহী যদি আরো কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে নির্ঘাত আরোহী কান্না করে দিত। তার সাথে আমি যে এতদিন আরোহীর ওপর আবার দুর্বল হয়ে গিয়েছি, তার ফলে ওকে কান্না করতে দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীকে আপন করে নিতাম। শুয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই আমার কানে আরোহীর কান্নার আওয়াজ আসলো। তার রাগী কণ্ঠে বললাম, এই তোর এই ন্যাকা কান্না থামাতো, নাহলে এসে বালিশ চাপা দিয়ে একেবারে মেরে রেখে দেবো। তারপর আরোহী চুপ হয়ে গেল। জানি এরপরেও সে কান্না করছিল, কিন্তু সেটা নিশ্চুপ হয়ে। আরোহীর দিক থেকে মনটা সরিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার এই ওপরে অত্যাচার। যেখানেই যায় না কেন, নিধি, তনুশ্রী, বৌদি, ভাইয়া, আপন মা বাবা, পালিত মা বাবা, জয় এবং বাকি বন্ধুরা যার সামনে যায় না কেন, তার একই কথা, বিয়েতে রাজি হয়ে যাও না করতে। তার সাথে মেয়েটাকেও লেলিয়ে দিয়েছে। সে বারবার কানের কাছে এসে বলছে, বাবা বাবা, তুমি আমার মাকে বিয়ে করলো না, আমি আমার মা বাবার বিয়ে দেখবো, কি মজা কি মজা। হুট! এইভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন এই পরিবারের সাথেও আমার আবার স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। আমাকে নিয়ে জোরাজোরি দেখে আরোহীর খুশি। তার সাথে বিয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে সে। 3 দিনের দিন সকালে আমি আমার রুম থেকে তৈরি হয়ে নিচে নামতেই 2 পরিবার আর বন্ধুরা সবাই আমাকে ঘিরে ধরলো। আর মা জিজ্ঞাসা করলো, এখন বল, কি সিদ্ধান্ত নিলি? কোন বিষয়ে? তোর বিয়ের বিষয়ে। সিদ্ধান্তটা কি জানাতেই হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমি শহর থেকে ঘুরে আসি, তারপর সিদ্ধান্ত জানাবো। শহরে কি এমন আছে যে শহর থেকে আসার পর সিদ্ধান্ত জানাবি? যখন ফিরে আসবো তখনই জানতে পারবে। সে তুই যা বলিস না কেন, আগামী 15 দিনের ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থা করতে থাকো। আমি শহর থেকে এসে তোমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। তারপর আমি নাস্তা করে শহরে চলে গেলাম। সারাদিন শহরে থেকে বিকেলের দিকে আমার শহরের সব বন্ধুদের নিয়ে বাড়িতে ফিরলাম। আর বাড়িতে ফিরে যা বললাম তা শোনার পর সবার সাথে আরোহীকেও অনেক খুশি দেখালো। কিন্তু সেই খুশি বেশি সময় স্থায়ী ছিল না, কারণ সব শেষে যা বললাম তা শুনে আরোহীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল।